ফল জানাচ্ছে নির্বাচন কমিশন, সে খবরই জানাতে আমাদের সাথে ইসি সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, রাতের তো এখনো কিছুটা সময় বাকি আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল কি সেই সময়টার মধ্যে ঘোষণা করতে পারবে কিনা সিএসি? আমরা এখন পর্যন্ত দেখছি যে নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণার কার্যক্রম সেটি এখনো চলছে। এখন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ফলাফল ঘোষণা করছেন। কিছুক্ষণ আগে সচিব ফলাফল ঘোষণা করেছেন, অর্থাৎ সচিব এবং অতিরিক্ত সচিব দুজনেই একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি করে ফলাফল ঘোষণা করছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি নির্বাচন কমিশন কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করছিলেন, আর এখন নির্বাচন কমিশন সরাসরি প্রত্যেকটি আসনের চূড়ান্ত ফলাফল দিচ্ছে। আমাদের হাতে যতটুকু তথ্য আছে, সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো থেকে এখন পর্যন্ত এখন টিভির প্রতিনিধিদের মাধ্যমে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে বিএনপি 184টি আসন পেয়ে এগিয়ে আছে, আর জামাত 62টি আসন পেয়েছে এবং 3টি আসন পেয়েছে এনসিপি। এটি এখন পর্যন্ত আমাদের সারা দেশ থেকে প্রাপ্ত খবর। যদিও নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করছে সেই ফলাফলে এখনও খুব বেশি এগোচ্ছে না। ফলাফল একটি একটি করে ঘোষণা হচ্ছে, আমরা সেটিও জানানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুলতানা সন্না। সুলতানা সন্না, নির্বাচন কমিশনের যে ফলাফল এখন ঘোষণা করছে, আপনি তো এতক্ষণ ধরে সেটি ফলো করছিলেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কতটুকুগুলো আসনে ফলাফল ঘোষণা করেছে এবং সেগুলোর মধ্যে কারা কারা বিজয় হয়েছে? প্রায় 100টির বেশি আসন কিন্তু ঘোষণা করা হয়েছে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটি জিনিস লক্ষ্য করতে হবে, সবগুলো আসনে কিন্তু কোন প্রার্থী জয়ী হয়েছেন সেটি ঘোষণা করা হলেও গণভোটে হ্যাঁ অথবা নার সংখ্যাটি কিন্তু সকল আসনে এখনো ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে আরও কিছুটা বিলম্ব হতে পারে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে অধিকাংশ আসনেই কিন্তু বিএনপি এবং জামাতের যে প্রার্থীরা রয়েছেন তাদেরই কিন্তু আমরা দেখেছি হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তাদের যে প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু জয়ী হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে কয়েকটি আসনের উদাহরণ দিয়ে একটু বলবেন কিনা, যে কয়েকটি আসনের মধ্যে বিএনপি এবং জামাতের পার্থক্যটা আসলে কত ভোটের করে হচ্ছে? অবশ্যই আমি যদি সেক্ষেত্রে সিরাজগঞ্জ 5-এর কথা বলি, সিরাজগঞ্জ 5-এ 13,49,000-এর মতো কিন্তু ভোট দিয়েছেন, এবং জামাতের কিন্তু আমরা দেখেছি প্রায় 10 লক্ষের মতো, অর্থাৎ ভোটের ব্যবধান কিন্তু অনেক। এবং তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া 1-এ যদি চলে যাই, ব্রাহ্মণবাড়িয়া 1-এও কিন্তু আমরা একই ধরনের দেখছি। টাঙ্গাইল 7-এর কথা যদি বলি, বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু 1,41,253 ভোট পেয়েছেন, যেখানে জামাত পেয়েছে 71,000 ভোটের বেশি। আবার ব্রাহ্মণবাড়িয়া 1-এর কথা যদি আমি বলি, জামাত ইসলামী পেয়েছে মাত্র 24,000-এর মতো ভোট, যেখানে বিএনপি পেয়েছে 68,000-এর মতো। ব্যবধান কিন্তু আমরা দেখছি যে ফলাফল ঘোষণাগুলো যেভাবে এগিয়ে চলছে, পাশাপাশি গণভোটের ফলাফলও আমরা দেখতে পাচ্ছি যে গণভোট কিন্তু এখন পর্যন্ত যতটুকু ফলাফল আমাদের হাতে এসেছে, আমরা দেখছি যে গণভোটে হ্যাঁ এবং নায়ের ব্যবধান প্রায় অর্ধেকের বেশি, অর্থাৎ হায়ের তুলনায় না ভোট অর্ধেক আর নায়ের তুলনায় হ্যাঁ প্রায় দ্বিগুণ। মোটামুটি এটি বলা চলে যে হ্যাঁ বিজয়ের পথে আছে। হ্যাঁ না ভোট নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ফলাফল কতটুকু এগিয়ে এনেছে? সেক্ষেত্রে কিন্তু আমি যেমনটা বলছিলাম যে সকল আসনের কিন্তু হ্যাঁ ভোট না ভোটের অর্থাৎ গণভোটের ফলাফল কিন্তু পাওয়া যায়নি, এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অনেক ভোট অর্থাৎ অনেক ব্যালট কিন্তু বাতিল হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ ভোট না ভোট দু জায়গায় যারা বিভিন্ন অঞ্চলের নাম ধরে কিন্তু ইসি সচিব একটু আগে বলছিলেন যে ভোটাররা হয়তো বা বুঝতে পারেননি, বিভিন্ন আসনে কিন্তু একই ভোট হয়তো বা মাঝে পড়েছে বা বাতিল হয়েছে অনেক বেশি ভোট, সেজন্য কিন্তু সময়টা একটু বেশি প্রয়োজন হচ্ছে। এবং তার পাশাপাশি পোস্টাল ব্যালটের যে ব্যাপারটি রয়েছে, পোস্টাল ব্যালটের ভোটগুলোও কিন্তু এখনও যোগ করা হয়নি দেখে কিন্তু সেটাতে সময় একটু বেশিক্ষণ লাগছে গণভোটের ক্ষেত্রে। এর বাইরে আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করছেন একদিকে, অন্যদিকে এখানে রাজনৈতিক দলের নেতারাও আসছেন বিভিন্ন অভিযোগ নিয়ে। কিছুক্ষণ আগে এখানে জামাত জোটের প্রার্থী মামুনুল হক এসেছেন, তিনি তার অভিযোগ জানিয়ে গেছেন নির্বাচন কমিশন। আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসেছেন। আমরা শুনতে পাচ্ছি জামাতের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল হয়তো কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনে আসবে। তারা নানা ধরনের অভিযোগ করছে। একটি বিষয় এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি আমরা এখনও পাইনি, সেটি হচ্ছে আসলে সারা দেশে যে 299টি আসনে
সব মিলিয়ে ভোট পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে সেটি এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে জানতে চাইছি, তিনি যেটা আমাদেরকে বলেছেন যে 299 আসনের ফলাফল ঘোষণা করার পর সবগুলো আসনের ফলাফল যখন যোগ করা হবে তখনই আসলে ভোটের শতাংশটা জানানো হবে। তবে নানা সমর্থিত সূত্র থেকে আমরা ভোটের বিভিন্ন হার আমরা জানতে পারছি, যদিও সেটি যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিক না, আমরা চাই যে আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন যে ফলাফলটি দেয় সেটি আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা জানানোর চেষ্টা করব। আমরা যেই বিষয়টি আবারও আপনার কাছে বলি যে আপনি তো কয়েকটি আসনের ফলাফল বর্ণনা করেছেন, আমি একটু আরও কয়েকটি আসনের ফলাফল আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আরও কয়েকটি আসনের ফলাফলের যদি ব্যবধান একটু দেখান, যে ধানের শীষ প্রতীক কত ভোট পেয়েছে, দাঁড়িপাল্লা কত ভোট পেয়েছে, কিংবা শাপলাগলি কত ভোট পেয়েছে, একটু যদি আপনি আরো কয়েকটি আসনের একটু উদাহরণ তুলে ধরেন। আমি রাঙামাটির কথা যদি বলি, রাঙামাটিতে কিন্তু একটি আসন, সেক্ষেত্রে বিএনপি পেয়েছে প্রায় 2,15,44 ভোট, সেখানে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ জামাত কিংবা শাপলাকলি কিন্তু নয়, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন 31,222টি ভোট। এবং আমি যদি চট্টগ্রাম 7-এর কথা বলি, বিএনপি সেখানে পেয়েছে 1,01,445 ভোট, যেখানে জামাত পেয়েছে মাত্র 41,719 ভোট। আমরা যদি বরগুনার কথা বলি, বরগুনা 191টি যে কেন্দ্র রয়েছে সব মিলিয়ে কিন্তু এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু 1,36,000-এর বেশি ভোট পেয়েছে, যেখানে হাতপাখা এখানে জয়যুক্ত হয়েছে 1,40,000-এর মতো ভোট পেয়েছে। এবং তার পাশাপাশি আমি যদি রুমিন ফারহানার যে আসনটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2, এই আসনের কথা বলি, তিনি কিন্তু হাঁস প্রতীকে 1,18,547 ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু 50,000-এর কাছাকাছি পেয়েছেন। সেখানে কিন্তু বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বিভিন্ন আসনে হয়েছে। ফলাফলের আরেকটি সমীকরণ, সেটা হচ্ছে মানুষ কিন্তু একদিকে মানুষ যেমন জানতে চায় কারা সরকার গঠন করতে যাচ্ছে, এটি এখন পর্যন্ত আমরা মোটামুটি অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাই সরকার গঠন করতে যাচ্ছে, এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়ে গেছি। কিন্তু এর বাইরে আরেকটি সমীকরণ, যে আসলে হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলি কিংবা আলোচিত প্রার্থী আমরা যদি বলি, তাদের ক্ষেত্রে কারা এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন কিংবা কারা কতটুকু এগিয়ে আছেন। বিশেষ করে আমরা ঢাকা 8 আসনের কথা যদি বলি, ঢাকা 8 আসনে এখনও এক ধরনের সংশয় কাজ করছে যে আসলে এই ফলাফলটি এখন পর্যন্ত আমি জানি না আপনার হাতে চূড়ান্ত ফলাফলটি এসেছে কিনা এর মধ্যে, যে ঢাকা আসনের সর্বশেষ কি মির্জা আব্বাস জয়ী হয়েছেন নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি জয়ী হয়েছেন, সেটা একটু আমাকে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে জামায়াতের আমিরের ঢাকা 15 আসনের ফলাফলটি ঘোষণা হয়ে গেছে কিনা। তারেক রহমান তো 2টি আসনেই বিজয়ী হয়েছেন, আর আরও যারা আলোচিত প্রার্থী আছেন, কক্সবাজারের হামিদুর রহমান আজাদ, হাসনাত আবদুল্লাহ এদিকে জয়ী হয়ে গেছেন, রুমিন ফারহানা জয়ী হয়েছেন। মন খারাপ বা সবচেয়ে শকিং কিন্তু আমি বলবো সার্জিস আলমের হেরে যাওয়াটা। তিনি বেসরকারিভাবে কিন্তু পরাজিত হয়েছেন এবং বিএনপির প্রার্থী কিন্তু জয়ী হয়েছেন, এটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনি মির্জা আব্বাস এবং পাটোয়ারির কথা বলছিলেন, এই আসনটিকে নিয়েও কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত যে ঘোষণা আমরা কিন্তু সেটি পাইনি, অর্থাৎ সকল কেন্দ্রের একত্র সম্মিলিত যে ঘোষণাটি সেটি কিন্তু এখনো আসেনি। এবং তবে কিছু ক্ষেত্রে কিন্তু মির্জা আব্বাসকে আসলে জয়ী বলা হচ্ছে, তবে ব্যবধান খুবই সামান্য, যেমনটা আমরা মামুনুল হক এবং ববি হাজ্জাজের আসনের ক্ষেত্রে দেখেছি। এবং তার পাশাপাশি আমি যদি বলি, ঢাকা 14, 15, 16 এই 3টি আসন নিয়ে কিন্তু এখন বিভিন্ন ক্ষেত্রে আলোচনা চলছে, কারণ কেন্দ্র দখলের অভিযোগ যেমন আমরা শুনতে পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু ঢাকা 16 আসনের কথা যদি বলি, আমি সেখানের কথা যদি বলি, বিএনপি এবং জামাত যে দুজন প্রার্থী রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবধান খুবই সামান্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি আমরা কিন্তু শুনেছি যে এই আসনটি বাতিল ঘোষণা করা হচ্ছে, ভোটের যে ফলাফল সেটি বাতিল ঘোষণা করা হচ্ছে। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি যে জামাতের প্রার্থী যিনি রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, তিনি কিন্তু জয়ী হয়েছেন, তবে খুবই সামান্য মার্জিনে। এবং আপনি ঢাকা 15-এর কথা বলছিলেন, ঢাকা 15-তে কিন্তু আমরা দেখেছি জামাতের আমির তিনি যেমন নিজেকে জয়ী ঘোষণা করেছেন, আবার তার বিপরীতের বিএনপির যিনি প্রার্থী তিনিও কিন্তু ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জয় উল্লাস করছেন। শেষ পর্যন্ত আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিংবা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কাকে জয়ী ঘোষণা করা হয় সেটা আমরা
দেখবো এবং আমরা অপেক্ষা করব। আমরা যেটা দেখলাম যে সারাদিন ধরে প্রথম দিকে যেটা হয়েছে, আজকের ভোটের পরিবেশটা যদি বলি, একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই চমৎকার একটি পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এরপরে ফলাফল যেই পর্যায়টা ভোট গণনা হয়েছে, ভোট গণনার পর এই ফলাফলগুলো প্রথমে কেন্দ্রে কেন্দ্রে ঘোষিত হয়েছে। রাজনৈতিক দলের যারা বিভিন্নভাবে এজেন্ট রয়েছেন কিংবা রাজনৈতিক দলের গুলার কেন্দ্রীয় সেল রয়েছে, তারাও তাদের মতো করে ফলাফল এক্সেল শিটে যোগ করা কিন্তু আমরা দেখেছি। তারা তাদের ওয়েবসাইটে নানাভাবে ফলাফল ঘোষণা করছেন। আমরা দেখছি যে এখন পর্যন্ত এক এক দলের এক এক ধরনের ফলাফল তাদের মতো করে তাদের আছে, কিন্তু আমাদের হাতে তো এক ধরনের ফলাফল এসেছে, আমরাও সেটি দেখছি। আর যেটি আমরা দেখলাম, ফলাফলের ঘোষণার যে প্রক্রিয়া, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা হওয়ার পরে সেটি উপজেলা পর্যায়ে গেল, উপজেলা পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেল। রিটার্নিং কর্মকর্তা অনেকগুলো হয়তো জেলায় রিটার্নিং কর্মকর্তা তার আসনগুলোতে ফলাফল ঘোষণা করে দিয়েছেন, কিন্তু যেহেতু এগুলো নির্বাচন কমিশনের কাছে আসার পরে, নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ বার্তা শীট পাওয়ার পরেই নির্বাচন কমিশনকে আসলে ফলাফল ঘোষণা করতে হয়। নির্বাচন কমিশন এখন সেই কাজটি করছেন। সব মিলিয়ে কি ধারণা করছেন যে আসলে এই এখন পর্যন্ত নির্বাচন কমিশন তো 120টার মতো বললেন ফলাফল ঘোষণা করেছে, সর্বশেষ 299টি আসনের ফলাফল ঘোষণা করতে কত সময় লেগে যেতে পারে? কিছুটা সময় লাগবে বলে কিন্তু আমাদেরকে সিইসি রাত 11টায় যখন আসনগুলোর বার্তা তিনি দেওয়া শুরু করেন, তখনই কিন্তু তিনি ছোট্ট একটি ব্রিফে কিন্তু তখন আমাদেরকে বলেছেন যে হয়তোবা কাল দুপুর নাগাদ এই সময়টি লেগে যেতে পারে সকল আসনের এবং গণভোট এবং পোস্টাল ব্যালট সবগুলোর আসনের আসলে ফলাফল জানাতে। তবে সেক্ষেত্রে একটি জিনিস কিন্তু লক্ষণীয়, কিছুক্ষণ আগে যারা অভিযোগও জানাতে আসছিলেন, অর্থাৎ আমি মামুনুল হকের কথা যদি বলি, আমি যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলি, কিংবা আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলি, প্রত্যেকে কিন্তু একটি জিনিস বলেছেন যে স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ যে ভোট দিতে এসেছেন সেখানে কিন্তু স্বচ্ছ একটি প্রক্রিয়া হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে কিন্তু কেউ প্রশ্ন তোলেননি। এবং এক্ষেত্রে কিন্তু আমরা আমি যাদের নাম বললাম তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা এই প্রশ্নটি রেখেছিলাম গণমাধ্যম কর্মীরা, যে আপনারা কি মনে করেন যে কোনোভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বা আপনাদেরকে এই ধরনের কন্ট্রোভার্সি যে হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের কোনো মতবাদ রয়েছে কিনা? তারা কিন্তু বলেছে তারা নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া সেটিতে শতভাগ সন্তুষ্ট এবং তারা কিন্তু আস্থা রাখছে। এবং তাই কিন্তু আমরা দেখেছি এই আসনগুলোতে, বিতর্কিত যে আসনগুলো রয়েছে বর্তমানে, তারা অনেক ক্ষেত্রে 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু পুনর্গণনার একটি আবেদন করা হয়েছে এবং আসছে। হয়তোবা আপনি জামাতের কথা বলছিলেন, জামাতের প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে আসবে, তাদের পক্ষ থেকেও হয়তোবা এই ধরনের একটি বার্তা আসতে পারে বলে আমরা আশা করছি। আমরা দেখছি সারাদিন ধরে নির্বাচনের যে অনেকগুলো প্রক্রিয়া, এই নির্বাচনকে ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সারা দেশের মানুষ আসলে মুখে আছে, দেশের 18 কোটি মানুষ মুখে আছেন। আমরা যেমন টেলিভিশনের সংবাদ প্রচার করছি, এর বাইরে আমাদের যে পারিবারিক সামাজিক নানা পরিচয় আছে, সবাই কিন্তু নিশ্চয়ই আপনার কাছে ফোন করে জানতে যাচ্ছে, আমার কাছেও জানতে যাচ্ছে, অনেকেই আসলে জানতে যাচ্ছে সর্বশেষ ফলাফল কি। মানুষ টেলিভিশনে দেখছে, সোশ্যাল মিডিয়া ফলাফল পাচ্ছে, এরপরেও আমাদের কাছেও মানুষ ব্যক্তিগতভাবে পরিচিত জনরা ফলাফল জানতে চাচ্ছে। তার মানে এই নির্বাচনকে ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আগ্রহ, সেটি কিন্তু ব্যাপক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, এর আগে আমি 3টি জাতীয় সংসদ নির্বাচন কভার করেছি। সেই সংসদ নির্বাচনগুলোতে ফলাফল নিয়ে মানুষের আসলে তেমন কোনো আগ্রহ ছিল না, কারণ মানুষ জানতো আগে থেকে কারা জয়ী হয়ে গেছেন কিংবা কারা জিতবেন, এটি এক ধরনের নির্ধারিত ছিল। বিশেষ করে যদি 2014 সালের নির্বাচনের কথা বলি, 14 সালে ভোট হওয়ার আগেই সরকার গঠনের আসন কিন্তু সে সময় আওয়ামী লীগ পেয়ে গিয়েছিল। 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল। 2018 সালের যে ভোট, সেই ভোট নিয়ে অনেক অভিযোগ উঠেছে, সেই ভোটকে রাতের ভোট বলা হয়েছে। 2024 সালে দল হিসেবে আওয়ামী লীগ এককভাবেই অংশগ্রহণ করেছেন, তার আশেপাশে সম্ভাবনা ছোট ছোট কিছু দল হয়তো অংশগ্রহণ করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই নির্বাচনকে আমির নির্বাচন বলা হয়। কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে মানুষের যে সাড়া, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে সবচেয়ে যে জিনিসটা আমাদের নজরে দৃষ্টিতে লেগেছে, যে জিনিসটা সবচেয়ে উদ্বেলিত করেছে, যে জিনিসটা সবচেয়ে আকর্ষিত করেছে, সেটা হচ্ছে আমরা প্রায়শই দেখতাম যে যখন ঈদের সময় আসতো তখন মানুষ জনস্রোতের মতো বাড়িতে যেত উৎসব করতে করতে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে, ছাদে, লঞ্চে, বাসে করে যেভাবে পারতো বাড়ি যেত। আমার মনে হয় আমার সাংবাদিকতার বয়স যতটুকু কিংবা আমার বেড়ে ওঠা যতটুকু, আমি দেখেছি যে এই প্রথমবার মানুষ ভোট দেওয়ার জন্য এভাবে উৎসবমুখর পরিবেশে বাড়িতে যাচ্ছে। সেই মানুষগুলো নিশ্চয়ই অপেক্ষা করছেন যে কারা শেষ পর্যন্ত কোন আসনে বিজয়ের হাসবেন। এখন পর্যন্ত যেহেতু সরকার কারা হবেন এটি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রত্যেকে তার আসনের সমীকরণটা জানতে চায়।
এখন পর্যন্ত যে আসনগুলোর ফলাফল পাওয়া যায়নি সেগুলোর বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই সেক্ষেত্রে আমরা বিভিন্ন জেলার কথা যদি বলি, বিশেষ করে আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকার অধিকাংশ আসনের কিন্তু এখন আমরা চূড়ান্ত ফলাফল পাইনি। যেমনটা আমি বলছিলাম যে 14, 15, 16 এই তিনটি আসনের কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা এখনো পাইনি। তার পাশাপাশি 8 নিয়েও কিন্তু অনেক আলোচনা চলছে। ঢাকা 9 একটি আসন ছিল, সেটিরও কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা পাইনি। এবং ঢাকা 9-এর কিন্তু আমরা পরিবেশ নিয়ে বারংবারই কথা বলেছি যে এত সুন্দর পরিবেশ এবং যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যেও যে সৌহার্দ্যতা, আমরা কিন্তু ঢাকা 8 কিংবা অন্যান্য আসনে সেটি লক্ষ্য করিনি। এবং তার পাশাপাশি ঢাকা 14-র কথা যদি বলি, ঢাকা 14 নিয়েও কিন্তু এখন বিভিন্ন ধরনের কথা কিন্তু চলছে এবং আমাদের সহকর্মীরাও কিন্তু খোঁজ রাখছেন ঢাকা 14 আসনে। আপনি যখন ঢাকা 8 এবং 9-এর কথা বললেন তখন আমার নিজের আসনটির কথা একটু বলি। আমি লক্ষ্মীপুর 3 সংসদীয় আসনের ভোটার, যদিও আমি নির্বাচন সংবাদ সংগ্রহ করার কারণে আমি আমার ভোটাধিকারটি প্রয়োগ করতে পারিনি, কিন্তু আমি দেখেছি একটা দৃশ্য আমাকে খুব চমৎকারভাবে আন্দোলিত করেছে, উদ্বেলিত করেছে। সেটা আমরা দেখছি ভোটের শেষে দুজন প্রার্থী, জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থী, দুজনেই একসাথে তারা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন, তারা একজন একজনের সঙ্গে কথা বলছেন। এই যে রাজনীতির সংস্কৃতিটা, অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, ফলাফল নিয়ে অনেক কথা আছে, অনেক কথা নানাভাবে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু এই নির্বাচনে আমরা অতীতের নির্বাচনগুলো থেকে একটা জিনিস পার্থক্য আমরা দেখেছি, গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্রের যে লড়াই, একে অপরের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা না করে প্রতিযোগিতার যে জায়গাটা, সেটা আপনার কাছে কি মনে হয়, সেটা কতটুকু নিশ্চিত হওয়া গেছে এই নির্বাচনে? সেটা আমি বলবো অনেকটাই নিশ্চিত হওয়া গেছে, কারণ যে প্রার্থীরা হেরে গিয়েছেন, আমি আবারও মামুনুল হক এবং ববি হাজ্জাজের আসন নিয়ে কথা বলতে চাই। আমার সাথে দুজনেরই কথা হয়েছে এবং কিছুক্ষণ আগে মামুনুল হক যখন তিনি এসেছিলেন তিনি কিন্তু বলেছেন যে পূর্বের ন্যায়ের যে সংস্কৃতিটা আমাদের রয়েছে, যে হেরে গেলে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়ার, বিভিন্ন ধরনের প্রতিবাদ করার কিংবা পাল্টা কর্মসূচি দেওয়ার, সেই পথে কিন্তু হাঁটবে না তার দল কিংবা তিনি। এই ধরনের একটি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এখন পর্যন্ত যেহেতু 11 দলীয় জোট যেটা আমরা বলছি, তাদের পক্ষ থেকে নানা কথা শোনা যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তারা করছেন বিভিন্ন আসনে। সামগ্রিকভাবে এখনও তারা কোনো বক্তব্য দেননি পুরো 299 আসনকে ঘিরে। আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি যে তারা আসলে শেষ পর্যন্ত কী প্রতিক্রিয়া দেয়। যদি আমরা সংসদে দেখি যে এটি একটি সরকারি দল এবং বিরোধী দল মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, এবং বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় এক ধরনের ঘটনা যে সবচেয়ে বেশি আসন নিয়ে বিরোধী দলে যাওয়া। এর আগে এই ধরনের ঘটনা খুব কম দেখা গেছে। তো আমরা আসলে অপেক্ষা করছি সবগুলো আসনের ফলাফল আমাদের কাছে আসবে। আপনি সহ আমাদের যেই সমস্ত সহকর্মীরা এখানে আছেন আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা ফলাফল জানাচ্ছিলাম। আমরা যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা শেষ না হয় আমরা এখানে আছি। আমরা এখন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। নির্বাচনের ফল ঘোষণা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন বেলায়েত হোসেন এবং সুলতানা স্বর্ণা। এদিকে বেশ